প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। দূরেরও কাছের প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের বাইরেও যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস সরাসরি উপভোগ করছে, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এই যুগে ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের প্রভাব থেকে আমাদের আর্থসামাজিক জীবনধারা এখনো মুক্ত হতে পারেনি। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার গোটা বিশ্বকে আমাদের নাগালের মধ্যে এনে দিয়েছে। তারপরেও ভৌগোলিক বাস্তবতা থেকে মানুষ এবং প্রাণী জগৎ এখনো মুক্তি অর্জন করেনি। এ প্রসঙ্গে আমরা বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের কথা বলতে পারি। তিনি পরিবেশের প্রভাব সম্পর্কে বলছেন, বিভিন্ন উপাদানের সামগ্রিক প্রভাবে সর্বত্র মানব জীবন লালিত পালিত ও প্রস্ফুটিত হয়ে ওঠে। মানুষ কখনো কখনো পরিবেশের উপর প্রভুত্ব করতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশ তার উপরে প্রভুত্ব করে। ম্যাকাইভার তার বিখ্যাত গ্রন্থ সোসাইটি, এই সোসাইটি গ্রন্থে এই অভিমত ব্যক্ত করেছেন। শুধু ম্যাকাইভার নয়, বাংলাদেশের সমাজবিজ্ঞানের অগ্রপথিক, বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক, একজন নিবেদিত প্রাণ সমাজবিজ্ঞানী, তার সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থেও ভৌগোলিক উপাদানের প্রভাবকে অকুণ্ঠ চিত্তে স্মরণ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিখ্যাত মনীষী, যিনি ডাচ ক্যাপিটাল গ্রন্থের লেখক, যিনি সমাজতন্ত্রের প্রবক্তা, যার পরিচয় শুধু সমাজবিজ্ঞানীই নয়, একাধারে অর্থনীতিবিদ এবং দার্শনিক, সেই মার্ক্সবাদী সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স অভিমত ব্যক্ত করে বলেছেন, সমাজ বিকাশের ধারাকে ভৌগোলিক পরিবেশ প্রভাবিত করে। প্রাকৃতিক সম্পদ দেশকে সম্পদশালী করে তোলে এবং দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাবকে বিভিন্ন সময় বিভিন্ন মনীষী ব্যবহার করেছেন সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে। কিন্তু এটি সর্বপ্রথম মানব সমাজের নজরে নিয়ে আসেন জর্জ বিশপ
বাকলে, যার জন্ম ইংল্যান্ডে। তিনি একাধারে একজন ধর্মযাজক এবং দার্শনিক হিসেবেও পরিচিত। তিনি তার দি হিস্ট্রি অফ সিভিলাইজেশন ইন ইংল্যান্ড গ্রন্থে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং হেনরি ই হান্টিংটন, যিনি আমেরিকান সমাজবিজ্ঞানী, আমেরিকান সমাজ দার্শনিক, চিন্তাবিদ, তিনি আমাদের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারায় ভৌগোলিক উপাদানের যৌক্তিকতা বিভিন্নভাবে প্রমাণ করেন। যা হোক বন্ধুরা, ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব নিয়ে যখন আমি আলোচনা করব, তখন তোমাদের এ বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে যে কিভাবে আমাদের সামাজিক জীবনধারায় ভৌগোলিক উপাদান নানাভাবে প্রভাব বিস্তার করে। এবং তোমরা যদি বিষয়টি ভালোভাবে অধ্যয়ন করো, তাহলে বুঝতে পারবে ভৌগোলিক পরিবেশের প্রভাব কিভাবে আমাদের জীবন ধারার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। নিশ্চয়ই বন্ধুরা, এ পর্যায়ে আমাদের একটু জেনে নেওয়া ভালো যে ভূগোল বিষয়টি আসলে কি। খুব এক দুই কথায় আমরা এটি জানার চেষ্টা করি। গ্রিক পণ্ডিত ইরাটোস্থেনিস, যাকে ভূগোলের জনক বলা হয়, তিনি মূলত ভূগোল শব্দটির উদ্ভাবক এবং গ্রিক শব্দ জিও এবং গ্রাফি শব্দের সমন্বয়ে জিওগ্রাফি শব্দটি সৃষ্টি হয়। জিও শব্দের অর্থ হচ্ছে ভূমণ্ডল বা পৃথিবী, গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। সুতরাং আমরা বুঝতে পারি পৃথিবী সম্পর্কিত বর্ণনাই হচ্ছে ভূগোল। হ্যাঁ বন্ধুরা, আমরা মনে হয় অনেকেই ধারণা করতে পারি যে আমরা সমাজবিজ্ঞান পড়াতে গিয়ে কেন ভূগোল পড়াতে যাচ্ছি। সমাজবিজ্ঞানের সাথে ভৌগোলিক পরিবেশের একটি নিবিড় সম্পর্ক আছে বিধায় ভূগোল সম্পর্কে আমাদের কিছুটা ধারণা অর্জন করতে হবে। তাহলে আমরা এখন চলে আসি আমাদের আর্থসামাজিক জীবনধারায় কোন কোন উপাদান প্রধান হিসেবে প্রভাব বিস্তার করে। সামাজিক গোষ্ঠী, সাংস্কৃতিক প্রভাব, বংশগতি বা জৈবিক প্রভাব এবং ভৌগোলিক উপাদানের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনধারার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ভৌগোলিক উপাদান। তাহলে আমরা একটু জেনে নিই ভৌগোলিক উপাদান বা ভৌগোলিক
পরিবেশ আসলে কি? ভৌগোলিক পরিবেশ হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটির উর্বরতা অনুর্বরতা, নদ নদী, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, গহীন অরণ্য এবং মরুভূমির মতো বাস্তবতা। এটি হচ্ছে ভৌগোলিক পরিবেশের উপাদান। তাহলে আমরা বুঝতে পারছি যে ভৌগোলিক উপাদানটি আসলে কি। এই ভৌগোলিক উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জীবনের উপরে প্রভাব বিস্তার করে। প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তারকারী অনেক উপাদান আছে, তার মধ্য থেকে আমি 16টি উপাদানকে প্রধান হিসেবে চিহ্নিত করে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম উপাদানটি হচ্ছে প্রত্যক্ষ প্রভাব হচ্ছে বা প্রত্যক্ষ প্রভাবের প্রধান উপাদান হচ্ছে সভ্যতার উৎপত্তি ও বিকাশ। আমরা যারা ইতিহাস পড়ি বা বিভিন্ন বিষয়ে ঐতিহাসিক লেখাপড়া করি, তাদের এ বিষয়টি হয়তো অনেকেরই জানা আছে। আর তোমরা যারা নবীন ছাত্রছাত্রী, তাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, পৃথিবীর যত সভ্যতা আছে তার সিংহভাগই নদী বা সাগরকে কেন্দ্র করেই গড়ে উঠছে। যেমন আমরা যদি বলি মিশরীয় সভ্যতার কথা, তাহলে নীল নদের তীরে এই সভ্যতা গড়ে উঠছিল। আমরা যদি বলি চৈনিক সভ্যতার কথা, তাহলে এটি গড়ে উঠছিল হুয়াংহো নদীর তীরে। আমরা যদি বলি মেসোপটেমিয়া সভ্যতার কথা, তাহলে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মাঝখানে এই সভ্যতা গড়ে উঠেছিল। আমরা যদি বলি আমাদের সিন্ধু সভ্যতার কথা, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে, সেই আজ থেকে 5000 বছর আগের কথা। আমরা এভাবে দেখতে পাই সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গ্রিক সভ্যতা সবই কিন্তু নদী কেন্দ্রিক। তাহলে মানব সমাজ যখন সভ্যতার পথে পা বাড়ায়, তাহলে আমরা দেখি সেটি নদীকেন্দ্রিক হয়েই গড়ে উঠেছে। সুতরাং নির্দ্বিধায় আমরা বলতে পারি ভৌগোলিক বাস্তবতা সভ্যতার উৎপত্তি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এটি আমাদের ইতিহাসেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি আলোচ্য বিষয়। আমরা ভৌগোলিক উপাদানের প্রভাবে দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আসতে পারি, সেটি হল কর্মপ্রতিভার বিকাশ। মানুষ জন্মগ্রহণ করার পরেই কোনো না কোনো কর্মের ভিতরে তাকে প্রবেশ করতে হয় এবং যে ভৌগোলিক বাস্তবতায় তার জন্ম হয়, যে ভৌগোলিক পরিবেশে তার জন্ম হয়, সেই ভৌগোলিক পরিবেশের আলোকে তার ভিতরে এক ধরনের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটতে থাকে। অনেক ধরনের কাজ তার সামনে থাকে, কিন্তু সব কাজ তাকে হাতছানি দেয় না, সব কাজ তাকে আগ্রহী করে তোলে না। যেমন নদী তীরবর্তীতে বসবাসকারী কোনো মানুষ
যত সহজে মৎস্য শিকারের দিকে ঝুঁকে পড়তে পারে, অন্য জায়গার মানুষ কিন্তু অত দ্রুত এই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে না। যারা জঙ্গল এলাকায় বসবাস করে তারা কোনো পশু শিকার বা বন থেকে কোনো কিছু মধুসহ অন্য কোনো কিছু আহরণ করার ক্ষেত্রে যতটা আগ্রহী হয়ে ওঠে, অন্য বিষয়ে ততটা আগ্রহী হয় না। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ে খায়রুল বাশারের একটি উপন্যাসের কথা। অন্তঃস্রোত উপন্যাসে এক জায়গায় লেখা পেয়েছিলাম, সেখানে সুন্দরবন সংলগ্ন মহিলারা খুব ভোরে নদীতে এই যে ছাঁকনি দিয়ে, এক এক এলাকায় এক এক রকমের নাম হতে পারে, তারা ছোট ছোট মাছ ধরত। আবার অনেকে দেখা যায় জঙ্গলে কাঠ সংগ্রহের কাজে যেত। নিশ্চয়ই সমতলে যার বসবাস, যেখানে জঙ্গল নেই, নদী নেই, সেখানকার মানুষের ভিতরে এই বিষয়টি দেখা যাবে না। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির ভিতরেও আমরা পদ্মা তীরে জেলেদের কথা দেখি। তারা যত সহজে ওই বিষয়টির ভিতরে ঢুকে গিয়েছিল মাছ ধরার কাজে, অন্য এলাকার মানুষেরা কিন্তু ওভাবে ঢুকে যেতে পারে না। তাহলে আমরা বুঝতে পারি বন্ধুরা, মানুষের কর্মপ্রতিভার বিকাশে ভৌগোলিক পরিবেশের একটি ভূমিকা আছে। তৃতীয়ত আমরা বলতে পারি ঘরবাড়ির ধর্ম। একটি সমাজের, একটি দেশের, একটি অঞ্চলের ঘরবাড়ি কেমন হবে সেটি নির্ভর করে ওই অঞ্চলের ভৌগোলিক অবকাঠামোর উপর। যেমন জাপান হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল, তাহলে জাপানের মানুষেরা খুব উঁচু ভবন বা পাকা বাড়ি এগুলো নির্মাণ করতে চাইবে না। তারা সহসাই কোনো দুর্ঘটনার শিকার না হয় এমন ধরনের বাড়িঘর, কাঠের তৈরি বাড়িঘর নির্মাণ করতে চাইবে। আবার শীত প্রধান অঞ্চলের মানুষেরা, সেখানকার মানুষেরা এমনভাবে বাড়িঘর তৈরি করতে চাইবে যাতে সহজে তাদের ঠান্ডা আক্রমণ করতে না পারে। এ প্রসঙ্গে আমরা এস্কিমোদের কথা বলতে পারি। তারা তুষার অঞ্চলে বসবাস করে, তারা তুষার ঘর নির্মাণ করে যাতে সেগুলো তাদের ঘরে প্রবেশ করতে না পারে। আমরা যদি আমাদের হাতের কাছে উদাহরণও দেই তাহলে আমরা বিষয়টি পরিষ্কার হতে পারি। আমাদের খুলনা অঞ্চল লবণাক্ত অঞ্চল। এই লবণাক্ত অঞ্চলে অনেক উঁচু ভবন নির্মাণ করা যায় না, কারণ লবণাক্ততা আমাদেরকে ওই ধরনের ভবন নির্মাণে উৎসাহ দেয় না। অতি দ্রুত ভবনগুলো ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা। তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষ যখন ঘর বাড়ি তৈরি করে তখন সে যে ভৌগোলিক পরিবেশে বসবাস করে সেই ভৌগোলিক পরিবেশের অনুভূতি তার উপরে প্রভাব ফেলে। আমরা চতুর্থ বা 4 নম্বর পয়েন্টে পোশাক পরিচ্ছদের কথা বলতে পারি। একেবারে উদাহরণটি আমাদের হাতের মুঠোয়। যেমন এখন শীতকাল, আমরা কেউ কিন্তু গরম পাতলা কাপড় পরে বাইরে যাচ্ছি না, আমরা সবাই কিন্তু মোটা কাপড় পরে বাইরে যাচ্ছি শীত নিবারণের জন্য।
রাতে ঘুমানোর সময় আমরা লেপ, কম্বল বা এই জাতীয় শীত নিবারণকারী পোশাক ব্যবহার করি। কিন্তু যখন গরম পড়ে তখন আমরা অনেকে খালি গায়ে থাকি, অনেকে পাতলা পোশাক পরি, অনেকে হাফ শার্ট পরি। অর্থাৎ যে পোশাক আমাদেরকে গরম থেকে পরিত্রাণ দিবে সে ধরনের পোশাক। মরু অঞ্চলের মানুষেরা পাতলা কাপড় পরবে, সুতি কাপড় পরবে, এটি স্বাভাবিক। কিন্তু শীত প্রধান দেশের মানুষেরা স্বভাবতই তারা পুরু কাপড় পরবে, তারা শীত নিবারণকারী পোশাক পরবে। এবং এটি আমরা সহজেই অনুমান করতে পারি যে ভৌগোলিক পরিবেশ আমাদের পোশাক পরিচ্ছদ নির্ধারণে ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভৌগোলিক বাস্তবতাকে উপেক্ষা করা যায় না। যোগাযোগ ব্যবস্থা, যে দেশে নদী নালার দেশ, যে দেশে স্থলভাগের চাইতে নদীর পরিমাণ বেশি, সেখানকার মানুষেরা সহজেই নৌকায় এদিকে ওদিকে যাতায়াত করতে পারে। সুতরাং তারা স্থলপথে চলে এমন যানবাহনের কথা চিন্তায় আনবে না। যেটুকু যাওয়া যায় স্থলপথে সেটুকুতে তারা স্থলভাগের যানবাহন ব্যবহার করবে। কিন্তু নদীপথে চলার উপযুক্ত যানবাহন হিসেবে লঞ্চ, স্টিমার, নৌকা এগুলো ব্যবহার করে। যেমন আমরা জানি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল অঞ্চল, ঝালকাঠি, বরিশাল এ সমস্ত অঞ্চলে যখন ঢাকার থেকে মানুষ বাড়িতে ফিরতে চায় অথবা ওই সমস্ত অঞ্চল থেকে ঢাকায় যেতে চায়, তারা কিন্তু লঞ্চে যাতায়াত করতে পছন্দ করে। কারণ তাদের নদীপথের যাতায়াতটাই তাদের কাছে সহজসাধ্য। তাহলে আমরা বুঝতে পারছি যে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমরা ভৌগোলিক বাস্তবতাকে বা ভৌগোলিক উপাদানের প্রভাবকে অস্বীকার করতে পারি না। এটা আমাদেরকে মেনেই নিতে হয়। এবং আমাদের যে সংস্কৃতির ক্ষেত্রেও ভৌগোলিক উপাদানের একটি প্রভাব আছে। যেমন আমরা দেখি ভাটিয়া অঞ্চলে ভাটিয়ালি গান, আবার উজান অঞ্চলে ভাওয়াইয়া গান, আমাদের সমতলের গ্রামীণ জনপদে পল্লী গীতি, আবার হাওড়া অঞ্চলে জারি সারি গান। এই যে মানুষের ভিতরে প্রবণতা, এটা চলে আসে। ভৌগোলিক কারণ, সব জায়গার মানুষেরা সব কিছু পছন্দ করে, সব কিছুতে আনন্দ পায়। যেমন জব্বরের বলি খেলা আমরা চট্টগ্রাম অঞ্চলে দেখি, এবং অনেক কবি সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক যখন কোনো কিছু রচনা করেন তখন তিনি এই ভৌগোলিক বাস্তবতাকে উপেক্ষা করতে পারেন। এই যেমন তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মনের লেখা। এই যে তিতাস নদী, এই নদীর উপর ভিত্তি করেই উনি এই উপন্যাসটি বা ওই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উপর ভিত্তি করে উপন্যাসটি রচনা করেছেন। উনি কিন্তু উপেক্ষা করতে পারেন ভৌগোলিক বাস্তবতা, ওটাকে মেনে নিয়েই উনি ওই উপন্যাসটি রচনা করেছেন। আমরা যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর কথা ধরি তাহলে কি বোঝা যায়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালীতে এই ভৌগোলিক বাস্তবতা, অপু, দুর্গা, বা এই যে মানে ওখানে যেমন একটা ঘটনা এরকম আছে
যে রাস্তা দিয়ে যাচ্ছে একজন পিসিমা, আমি তো জানি না ও ঘরেই তো ছিল। অথবা এরকম আমরা পাই যে ছোট বাচ্চারা মানে বরুই বা কুল তখনও পাক পাক ধরেনি, কিন্তু কোনো কোনো বরুই বা কুল একটু লালচে ভাব মতো হয়, তো বলে ওই যে দেখ ওইটার নিচে ওই ওই জায়গায় মানে কোনো পাটকাঠি বা কোনো আঙুষি দিয়ে পাটছিল, এভাবে বলে। তাহলে যে যে ভৌগোলিক পরিবেশে কুল গাছের অস্তিত্ব নেই, বরুই গাছের অস্তিত্ব নেই, সেখানে তো বাচ্চারা ওই কুল দেখাতেও পারবে না, পাড়ার কথাও বলতে পারবে না। সুতরাং যে জায়গায় ওই ধরনের বাস্তবতা নাই, সেখানকার গল্পকার, নাট্যকার, উপন্যাসিক ওই ধরনের কাহিনী তার উপন্যাসেও নিয়ে আসতে পারবে, তার রচনায় নিয়ে আসতে পারবে। এই যেমন আমরা যদি উপন্যাসিক খায়রুল বাশারের দক্ষিণ পশ্চিম উপন্যাস নিয়ে আসি সামনে, তাহলে উনি সাতক্ষীরা খালের কথা বলেছেন, আমাদের প্রাণ সাহেব খাল। এই খালের জীর্ণ অবস্থা নিয়ে উনি ব্যথিত হয়েছেন, উনি ওই খালের ভবিষ্যৎ নিয়ে ব্যথিত হয়েছেন, এবং তার উপরে যে মানুষের অত্যাচার, মানুষের যে অবৈধ প্রভাব, এ সমস্ত নিয়ে উনি যখন ব্যথিত হয়েছেন, তখন উনি লিখেছেন। উনি ওই খালটা প্রত্যক্ষ করেছেন, এবং এটি হচ্ছে সাতক্ষীরা শহরের ভিতর দিয়ে প্রবাহমান খাল, এই ভৌগোলিক বাস্তবতা উনি প্রত্যক্ষ করেছেন। তখন উনি এইটার উপরে যে প্রতিক্রিয়া উনি লিখতে পেরেছেন, উনি লিখেছেন। অর্থাৎ ভূগোলকে অস্বীকার করে মানুষের জীবন চলতে পারে। আমি হয়তো এই ছোট্ট পরিসরে সামান্য সময়ে তোমাদেরকে পুরো উদাহরণগুলো সামনে নিয়ে আসতে পারব না, কিন্তু এটি সত্য যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের যে সুকুমার মনোবৃত্তি, এগুলো কিন্তু ভৌগোলিক পরিবেশ দ্বারা কম বেশি নিয়ন্ত্রিত এবং প্রভাবিত। আমাদের যে কৃষিকাজ আছে, এই কৃষিকাজও ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত। যেমন বাংলাদেশের সিলেটে প্রচুর বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাত চা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই জন্য সিলেটে প্রচুর পরিমাণে চা চাষ হয়। রাজশাহীতে প্রচুর আমের চাষ হয়, কারণ ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া আম চাষের উপযোগী। আমাদের সাতক্ষীরাও আম চাষের জন্য উপযোগী বলে ইতিমধ্যে প্রমাণ হয়েছে। এই যেমন আমাদের সাতক্ষীরায় মাছের চাষ হয়, সাতক্ষীরায় অনেক ঢের, কিন্তু যদি আমরা ঢাকায় যাই অথবা বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে যাই, মাগুরা, ফরিদপুর, তাহলে কিন্তু এত মাছের চাষ পাওয়া যাবে না। তার মানে এখানে বাগদা চিংড়ির চাষ করা যত সহজ, লবণাক্ত পানিতে বাগদার চাষ হয়, আমরা বঙ্গোপসাগরের উপকূলেই বসবাস করি, যত সহজে লবণাক্ত পানির সহায়তা পেতে পারি, অন্য জায়গার মানুষ এটা পাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কৃষিকাজ ভৌগোলিক উপাদানের প্রভাব আছে। যেমন আমাদের খুলনার পাটকল,
এই পাটকলগুলো কী জন্য গড়ে উঠল? কারণ আমাদের খুলনা অঞ্চলে প্রচুর পরিমাণে পাটের চাষ হতো, এখনো হয় তবে কম, এবং এই পাটের উপর ভিত্তি করে এখানে কিন্তু পাটকল গড়ে উঠছে, পাট শ্রমিক তৈরি হয়েছে, মালিক মহাজন তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কৃষি উপকরণের উপর ভিত্তি করে, কৃষি কাজের উপর ভিত্তি করে মানুষের জীবন জীবিকা তখনই মৌলিক আকার ধারণ করে যখন সেই এলাকার ভৌগোলিক বাস্তবতা ওই রকম থাকে। যেমন আমাদের সাতক্ষীরা বেশ কয়েকটি অঞ্চলে, তার ভিতরে আমরা ঝাউডাঙ্গার কথা বলতে পারি। এখানে অনেক অটোরাইজ হয়, এখানে প্রচুর ধানের সমাগম হয়। আমাদের কুষ্টিয়া অঞ্চলেও হয়। তাহলে দেখা যাচ্ছে কি যে ধান চাষের কারণে বা পূর্বে ধান চাষ অনেক বেশি হতো, মিলগুলো গড়ে উঠছে, এখন অন্যান্য অঞ্চল থেকে ধান এখানে আসে। এই অঞ্চলে সেভাবে আগের মতো ধান চাষ না হলেও সেই যে ট্র্যাডিশন, সেই যে ধারা এখনো বহাল থাকায় এখানে অটোরাইজ মিলগুলো আগের মতোই চলছে। সুতরাং আমরা বুঝতে পারি কৃষিকাজকে ভৌগোলিক উপাদান প্রভাবিত করে। পেশা নির্বাচনও ভৌগোলিক উপাদানের প্রভাব আছে। যেমন যে সমস্ত এলাকায় খনিজ সম্পদ বেশি সেখানে খনি শ্রমিক বেশি, যে সমস্ত এলাকায় পাট জন্মে বেশি সেখানে পাট শ্রমিক বেশি, যেখানে চা জন্মে বেশি সেখানে চা শ্রমিক বেশি। অর্থাৎ যে এলাকায় যে ধরনের ভৌগোলিক উপাদানের সন্ধান পাওয়া গেছে এবং যেটি মানুষের উপকারী, মানুষের জন্য প্রয়োজন, সেই এলাকায় সেই ধরনের পেশাজীবী শ্রমজীবী মানুষ তৈরি হয় বা বসবাস করে। শিল্পের ক্ষেত্রেও আমরা তেমনটি দেখি। যেমন চট্টগ্রামে জাহাজ শিল্প, খুলনা যেহেতু সুন্দরবন সংলগ্ন এলাকা তাই এখানে নিউজ প্রিন্ট মিল, ম্যাচ ফ্যাক্টরি এগুলো আমরা দেখতে পাই, কিন্তু অন্য এলাকায় কিন্তু আমরা দেখতে পাবো। যেমন আমরা অনেক জায়গায় দেখি যে কাগজ শিল্পের সাথে অনেকেই জড়িত। চন্দ্রকোনার কথা আমরা বলতে পারি। এই যেমন আমরা আমাদের ঝিনাইদার কথা বলতে পারি। দর্শনা চিনির মিল আমরা সবাই জানি। আমরা জানি যে ওই এলাকা আখ চাষের জন্য বিখ্যাত, প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হয়, যার জন্য ওখানে এই যে চিনি শিল্পের বা এই যে আখ থেকে চিনি উৎপাদন, এটা বেশ লাভজনক মনে হয়। এখানে যেমন এই মিল সংশ্লিষ্ট বহু কর্মকর্তা কর্মচারী আছে, তেমনি আছে অনেক শ্রমজীবী মানুষ। শুধু বৃহৎ শিল্প নয়, কুটির শিল্পেও ভৌগোলিক উপাদান প্রভাব রাখে। যে এলাকায় যে ধরনের কাঁচামালের প্রাধান্য আছে সেখানে সে ধরনের কুটির শিল্প গড়ে ওঠে। যেমন তুঁত গাছের জন্য রাজশাহী সিল্ক বা রাজশাহী রেশম শিল্পের কথাও আমরা বলতে পারি। আবার সিলেটে বেতের কথা আমরা বলতে পারি। বেতের চেয়ার, শীতল পাটি, এরকম বেতের বিভিন্ন আসবাবপত্র
আমরা কিন্তু লক্ষ্য করি। তার মানে দেখা যাচ্ছে যে যে এলাকায় যে ধরনের কাঁচামাল পাওয়া যায় সেই এলাকায় সেই ধরনের কুটির শিল্প গড়ে ওঠে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কুটির শিল্পের অস্তিত্ব আমরা লক্ষ্য করি। সব জায়গার মানুষ সব রকম কুটির শিল্পের সাথে জড়িত হয় না। বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকমের কুটির শিল্পের সাথে জড়িত হয়ে পড়ে ওই ভৌগোলিক বাস্তবতার কারণে। ভৌগোলিক পরিবেশ এভাবেই মানুষের কুটির শিল্প নিজেদের দখলে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। আমরা যে বিভিন্ন রকমের উৎসব বা আচার অনুষ্ঠান করি, এই আচার অনুষ্ঠানও ভৌগোলিক উপাদানের প্রভাব আছে। যেমন পাশ্চাত্যের দেশগুলো যে ধরনের আচার অনুষ্ঠান করে, আমাদের দেশে কিন্তু সে ধরনের আচার অনুষ্ঠান হয় না। আমাদের দেশে নবান্নের উৎসব হয়, পৌষ পার্বণ হয়, চৈত্র সংক্রান্তি হয়, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ হয়। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এগুলো হয় না। আমাদের এখানে নতুন ধান ওঠা, মানে ধান নির্ভর দেশ, ধান ওঠা এবং এর সাথে আমাদের খাদ্যও কিন্তু প্রধান খাদ্য ভাত হয়ে গেছে। তার মানে আমরা যেহেতু ধান এবং আমাদের প্রধান ফসল, তাহলে ধান থেকে যে চাউল হয় সেখান থেকে বিভিন্ন ধরনের পিঠা পায়েস এবং নতুন ধান খাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের ধর্মীয় নিয়মকানুন এই সমস্ত করতে গিয়েই আমরা এগুলো করি। আমাদের বিয়ে অনুষ্ঠান, এখানেও যে রীতি রেওয়াজগুলো আছে এগুলো কিন্তু এই ভৌগোলিক বাস্তবতার উপর ভিত্তি করে। তার অর্থ হচ্ছে যে ভৌগোলিক পরিবেশ আমাদের আচার অনুষ্ঠানে প্রভাব ফেলে। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধি। প্রিয় বন্ধুরা, আমরা জানি নাতিশীতোষ্ণ অঞ্চলে ছেলেমেয়েরা অল্প বয়সে বয়ঃসন্ধিকালে উপনীত হয়। পিতামাতার দায়িত্ব কর্তব্য পালনের নিমিত্তে তাদেরকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করার কথা চিন্তা করে। এই অল্প বয়সী ছেলেমেয়েদের বিয়ে হওয়ার কারণে অনেক সময় জনসংখ্যা বৃদ্ধি পায়, আর জনসংখ্যা বৃদ্ধির অর্থ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। এবং আমাদের সরকারি বা রাষ্ট্রীয় নিয়মে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তারপরেও আমাদের আবহাওয়াগত কারণে 13-14 বছর বয়সে অনেক সময় মেয়েদের বিয়ে দেওয়ার কথা পিতামাতা চিন্তা করে এবং প্রায়শই বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকমের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়, সামাজিক উদ্যোগও দেখা যায়। অনেক সময় অনেক রকমের ভুল বুঝাবুঝির বিষয়ও লক্ষ্য করা যায়। মেয়ে হয়তো রাজি না, বাবা মা হয়তো বিয়ে দিতে চাচ্ছে, অথবা মেয়ে হয়তো অপ্রাপ্ত বয়সেই বিয়ে করতে ইচ্ছুক বা এ ধরনের কোনো সম্পর্ক সূত্রেও আবদ্ধ হওয়ার কথা চিন্তা করেন। যা হোক, আমরা বুঝতে পারছি যে আমাদের এই নাতিশীতোষ্ণ আবহাওয়া ছেলেমেয়েদের যৌবন প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে অনুকূল হয়, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে। একজন মানুষের ব্যক্তিত্ব কেমন হবে, সেই ব্যক্তিত্বটিও ভৌগোলিক পরিবেশে ঠিক হয়। যেমন সমতলে যারা বসবাস করে তারা সরল প্রকৃতির, যারা পাহাড়ে বসবাস করে বা পাহাড়ি অঞ্চলে বসবাস করে
তারা কর্মঠ এবং ক্ষেত্রবিশেষে হিংস্র প্রকৃতির। যারা সমুদ্র নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে সাহসী হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে আমরা বুঝতে পারি বন্ধুরা, মানুষের ব্যক্তিত্ব কেমন ধরনের হবে সেটিও ভৌগোলিক পরিবেশ দ্বারা নির্ধারিত। ব্যক্তিগত আচরণ, দক্ষতা ও মানব প্রকৃতি। যেমন গ্রীষ্মপ্রধান অঞ্চল হলে সেখানকার মানুষ অলস হয়, তাদের ক্ষুধা বেশি লাগে, ঘুম বেশি হয়। আমাদের দেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। যেমন এখন শীতকাল, অনেকে দুবেলা খেয়েই স্বাচ্ছন্দ্যে দিন পার করছে, একবার খেয়েও দিন পার করছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন গরমকাল আসে তখন ঘুম আসে। এই তো কয়েকদিন পরেই শুরু হবে, বসন্তের আবহাওয়া, দক্ষিণা বাতাস যখন আসবে তখন অলসতা ভর করবে। এবং শীতপ্রধান অঞ্চলের মানুষেরা খুব পরিশ্রমী হয়। আমাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আমরা শীতকালে যত দীর্ঘ সময় কাজ করতে পারি, গরমকালে কিন্তু পারি না। ক্ষুধাও কম লাগে, ঘুম কম ঘুমালেও চলে। তাহলে মানুষের আচরণ, দক্ষতা এবং তার প্রকৃতি বহু মানুষ ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের একটি প্রভাব লক্ষ্য করা যায়। যেমন আমাদের শ্রীলঙ্কার কথা বলা যায়, উপমহাদেশের একটি দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সমুদ্র তীরবর্তী একটি দেশ। সেখানে প্রচুর পরিমাণে শুটকি চাষ হয়। এই শুটকি রপ্তানি করে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে প্রচুর পরিমাণে শুটকি হয়। সেখান থেকে আমরা শুটকি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করি। আবার অনেক দেশ আছে যারা পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। আমাদের কক্সবাজারও পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। এই শীত মৌসুমে সেখানে প্রচুর পর্যটক যায় এবং আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয়। বিদেশি পর্যটকরা প্রচুর আসে। যেমন জাপানে প্রচুর বিদেশি পর্যটক যায়, মালয়েশিয়ায় যায়। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত দেশে পর্যটন শিল্পের বিস্তার সম্ভব না, সেখানে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ বেশি। যেমন আমাদের সাতক্ষীরা, সুন্দরবন সংলগ্ন শ্যামনগর, মুন্সিগঞ্জ, এই এলাকাটিও পর্যটন শিল্প হওয়ার উপযুক্ত ক্ষেত্র। যদিও সেভাবে বিশ্বমানের পর্যায়ে এখনো আমরা আনতে পারিনি, তবুও সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দরবনের ভিতর দিয়ে ছোট ছোট যে খাল বা বৃহৎ যে ছোট ছোট নদী বা সাগর, এই যে দুবলাচরের কথা আমরা বলি, এই সমস্ত জায়গাগুলো আমাদের মন ভরিয়ে দেয়। আমরা অনাবিল আনন্দ অনুভব করি। এই আনন্দ বিদেশি পর্যটকরা অনুভব করে এবং মাঝে মাঝে আমরা পত্রপত্রিকার খবরেও জানতে পারি বিভিন্ন বিদেশি পর্যটক আমাদের সাতক্ষীরা সুন্দরবনে দেখতে আসছে, ঘুরতে আসছে, আনন্দ উপভোগ করতে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারি বৈদেশিক মুদ্রা উপার্জনে ভৌগোলিক উপাদানের একটি প্রভাব আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এতক্ষণ আমরা ভৌগোলিক উপাদানের প্রত্যক্ষ প্রভাব নিয়ে কথা বলব। এখন আমি কথা বলবো ভৌগোলিক উপাদানের পরোক্ষ প্রভাব নিয়ে। অনেক প্রভাবই আছে, তার মধ্যে থেকে আমি 5টি প্রভাবকে তোমাদের সামনে উপস্থাপন করার কথা চিন্তা করছি, এবং এটি ভালো বলেই আমার কাছে মনে হচ্ছে। নৃগোষ্ঠী বা নরগোষ্ঠীর উপর প্রভাব। মানুষের গায়ের রং, মানুষের উচ্চতা, মানুষের চুলের ধরন, চোখের রং, এগুলো কেমন হবে, এটি ভৌগোলিক উপাদান প্রভাব রাখে। যেমন শীতপ্রধান অঞ্চলের মানুষরা সাধারণত সাদা বর্ণের হয়, আবার গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষেরা সাধারণত কালো বর্ণের হয়। এখানে আমরা বাংলাদেশের কথাও বলতে পারি। বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বসবাস উপযোগী মনে করায় অনেকে ব্যবসা করতে আসছেন আর যান না, অনেকে শাসন করতে আসছেন আর এদেশ ছেড়ে যান না, অনেকে ধর্ম প্রচার করতে আসছেন এখান থেকে আর যান না। তারা এখানেই বিয়ে শাদী করে সংসার করেছেন, এখানেই থেকেছেন। এইভাবে বংশ পরম্পরা আমাদের ভিতরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সংমিশ্রণ ঘটছে। এজন্য বাংলাদেশের মানুষ সংকর। একদিকে ভৌগোলিক উপাদানের প্রভাব, আর একদিকে বংশের প্রভাব, এই মিলে বিশেষ করে ভারতবর্ষ তথা আমাদের এই বাংলা অঞ্চলের মানুষের ভিতরে সংকর প্রজাতির লক্ষণ সুস্পষ্ট। আমরা সবাই কিন্তু পরিষ্কার মানুষ না, আবার সবাই কিন্তু কালো মানুষ না, আবার সবাই কিন্তু খুব পরিষ্কার বা খুব কালো না। কেউ খুব কালো, কেউ খুব পরিষ্কার, কেউ শ্যামলা, কেউ হয়তো পরিষ্কার নয়, বাদামি রঙের, এরকম বিভিন্ন রকমের। কারোর দাঁত আমরা দেখি বড় বড়, কারোর ছোট ছোট দাঁত, কারোর চুল কুকড়ানো, কারোর কান অনেক বড়, কারোর নাক চ্যাপ্টা, এরকম বিভিন্ন রকমের মানুষ কিন্তু আমরা এখানে দেখি। এ থেকে আমরা ধরে নিতে পারি, বা নৃতাত্ত্বিকদের বিশ্বাস যে, এবং তাদের গবেষণায় সেটি পাওয়া যায়, বাংলাদেশের মানুষ সংকর প্রজাতি। তবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ হচ্ছে মঙ্গলয়েড নৃগোষ্ঠীর। সুতরাং আমরা বুঝতে পারলাম ভৌগোলিক উপাদানের পরোক্ষ প্রভাব আমাদের জীবনধারায় মিশে আছে। অপরাধ প্রবণতার উপর ভৌগোলিক উপাদানের পরোক্ষ একটি প্রভাব আছে। পাহাড়ি অঞ্চলে খুন, জখম, চুরি, ছিনতাই, ডাকাতি, এই প্রবণতাগুলো বেশি লক্ষ্য করা যায়। কারণ সেখানে অস্ত্রপাতি বিভিন্ন ক্ষেত্রে যারা দুষ্কৃতিকারী হয়, তারা যেভাবে লুকাতে পারে, সরিয়ে রাখতে পারে, বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সেখানে ঠিকভাবে যেতে পারে না বা পৌঁছাতে পারে না, যার কারণে সেখানে অভয়ারণ্য, সন্ত্রাসের অভয়ারণ্য বা দুষ্কৃতিমূলক কাজ করার অভয়ারণ্য গড়ে তোলা যতটা সহজ হয়, সমতলে অতটা সহজ হয় না। নদী ভাঙন এলাকায় জমির সীমানা বিরোধ একটা কমন সমস্যা, যার কারণে সেখানে প্রায় সংঘর্ষের খবর পাওয়া যায়, মারামারির খবর পাওয়া যায়, অনেক সময় খুন খারাপের খবরও পাওয়া যায়। আর এর ফলে মামলা মোকদ্দমা এগুলোর বিষয়েও আমাদের নজরে আসে। পরোক্ষ প্রভাবে রাজনৈতিক
ব্যবস্থাও আছে। যেমন কৃষি প্রধান অঞ্চলে অভিজাততন্ত্রের একটি উপস্থিতি লক্ষ্য করা যায়, বাণিজ্য প্রধান অঞ্চলে গণতন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। মন্টেস্কুর গবেষণায় এমন ধরনের প্রমাণ পাওয়া যায়। আমরা যদি বাস্তবতায় আসি তাহলে দেখি আমাদের দেশের বেশিরভাগ আন্দোলন সংগ্রাম সংগঠিত হয় হেমন্তের শুরুতে, বসন্তের শেষ ভাগ পর্যন্ত। যখন গরমকাল এসে যায়, বর্ষাকাল আসে, তখন যেন আন্দোলন আর গতি পেতে চায় না, সংগ্রাম গতি পেতে চায় না। তাহলে বোঝা যাচ্ছে যে ভৌগোলিক উপাদানের একটি পরোক্ষ প্রভাব রাজনীতির ক্ষেত্রেও আছে। মানুষ শান্ত আবহাওয়ায়, হিমেল আবহাওয়ায় যতটা আন্দোলন সংগ্রাম করে স্বস্তি পায়, অন্য পরিবেশে, প্রতিকূল পরিবেশে সেভাবে স্বস্তি পায় না। সুতরাং খুব সহজেই অনুমান করা যায় ভৌগোলিক উপাদানের পরোক্ষ একটি প্রভাব রাজনীতিতেও আছে। স্বাস্থ্যের উপরে প্রভাব আমরা লক্ষ্য করি, শীত প্রধান অঞ্চলের মানুষেরা বেশ সুস্বাস্থ্যের অধিকারী, অসুখ বিসুখ কম হয়। কিন্তু গরম প্রধান অঞ্চলের মানুষেরা ঘন ঘন রোগাক্রান্ত হয়, তারা অলস প্রকৃতির হয়, অবসাদগ্রস্ত হয়। আবার নদী তীরবর্তী অঞ্চলে মানুষেরাও সুস্বাস্থ্যের অধিকারী হয়। সুতরাং ভৌগোলিক পরিবেশ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। যেমন আমাদের দক্ষিণ অঞ্চল, বিশেষ করে যশোর, সাতক্ষীরা, খুলনা অঞ্চলের মানুষের ভিতরে আমরা একটি রোগ, পেটের পীড়া, বিশেষ করে ডিসেন্ট্রি বা আমাশয়, এমনকি পাইলসের সমস্যা, এটা কিন্তু ডাক্তারদের কাছে গেলেই কম বেশি লক্ষ্য করা যায়। এর কারণ ভৌগোলিক বাস্তবতায় আমাদের পানিতে আয়রনের পরিমাণ বেশি, যেটি আমাদের আমাশয় রোগের সহায়ক, যেটি আমাদের পাইলসের সহায়ক। সুতরাং ভৌগোলিক বাস্তবতা মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে, এ বিষয়ে অস্বীকার করা যায় না। নীতিবোধের উপরেও একটি প্রভাব ফেলে। যেমন মরু অঞ্চল অপেক্ষা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ নীতিবোধে অনেক বেশি উজ্জীবিত থাকে। কারণ নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ যেভাবে আবেগপ্রবণ থাকে, সহজ থাকে, সরল থাকে, মরু অঞ্চলের মানুষেরা তেমন থাকে না। তাদের ভিতরে দুঃখ থাকার সম্ভাবনা, মেজাজ খিটখিটে থাকার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে নীতি নৈতিকতার একটি প্রদর্শন, এটি কিন্তু ভৌগোলিক উপাদান দ্বারা নির্ধারিত হয়। এবং আমরা লক্ষ্য করি আমাদের দেশের নীতি চর্চাও এই ভৌগোলিক বাস্তবতাকে সামনে রেখেই সাধারণত হয়ে থাকে। এই যে এখন আমাদের ফেব্রুয়ারি মাস, এই যে সময়টা আসলো, এখন শীতের প্রকোপ কম হয়ে যাবে। এখন কিন্তু বিভিন্ন ধর্মীয় সভা, বিভিন্ন রকমের কীর্তন, বিভিন্ন রকমের ধর্ম প্রচারের আয়োজন এই সময় বেশি হয়। এর কারণ অনুকূল পরিবেশে, অনুকূল আবহাওয়ায় নীতিবোধ যতটা বেশি উজ্জীবিত হয়, অন্য পরিবেশে ততটা উজ্জীবিত হতে পারে না। প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব নিয়ে তোমাদের সাথে কথা বললাম। এবার আমি
তোমাদেরকে একটি উদ্দীপক এবং তার আলোকে 4টি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব তোমাদের বোধগম্য করে তোলার জন্য। উদ্দীপকটি এরকম: হিমালয়ের পাদদেশে অবস্থিত সুন্দর একটি দেশ। পাহাড়, নদী, বন এদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নাভিরাম করার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈচিত্র্য নিয়ে এসেছে। বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব এদেশটির ঘরবাড়ির ধরন এবং পোশাক পরিচ্ছদ সহ যাতায়াত ব্যবস্থায় রূপান্তর ঘটিয়েছে। এছাড়া এদেশটিতে পূর্বপুরুষদের পেশা গ্রহণ প্রবণতার পাশাপাশি অপরাধ প্রবণতাতেও বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সময়ের সাথে সাথে দেশটির মধ্যে আসে নানান পরিবর্তন। মানুষ আজ খুব সহজেই বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন: সংস্কৃতি কত প্রকার? সংস্কৃতি হচ্ছে 2 প্রকার, বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এটি উদ্দীপক থেকে থাকতেও পারে, নাও পারে। আমাদের দ্বিতীয় প্রশ্ন: ভৌগোলিক উপাদান বলতে কি বোঝো? এটি অনুধাবনমূলক প্রশ্ন। ভৌগোলিক উপাদান কি আমরা জেনে আসছি পড়ার ভিতরে। ভূপ্রকৃতি, জলবায়ু, মাটির উর্বরতা অনুর্বরতা, নদী ভাঙন, নদ নদী, মরুভূমি, বন জঙ্গল, এগুলো হচ্ছে আমাদের ভৌগোলিক উপাদান। এই ভৌগোলিক, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভৌগোলিক উপাদানটা বলতে আমরা কি বুঝি। আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের আলো। উদ্দীপকের বর্ণিত দেশটির উপর প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়েছে। আমরা উপরে যে উদ্দীপক পড়লাম, এ পড়ার আলোকে আমরা বুঝতে পারি এখানে ভৌগোলিক উপাদানের প্রভাব। তার মানে হয় যে ঘর বাড়ির ধরন, পোশাক পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা, এ সমস্ত কথা আছে। তারপরে আমরা দেখি যে এই বারবার যে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে অনেক পরিবর্তন ঘটছে। প্রাকৃতিক দুর্যোগ মানে কি? ভৌগোলিক বিষয়। তাহলে ভৌগোলিক উপাদানের প্রভাব এখানে আছে। তাহলে আমরা ভৌগোলিক উপাদান কিভাবে প্রভাব বিস্তার করছে সেটির ব্যাখ্যা করব। যে বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, এইগুলো আমাদের ঘরবাড়ি নষ্ট করে দিয়েছে এবং যার ফলে আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করতে হয়েছে এবং আমাদের অনেক কিছু পরিবর্তন ঘটছে। আমাদের চতুর্থ প্রশ্ন: উদ্দীপকের দেশটির মধ্যে পরিবর্তন না, বন্ধুরা একটু সংশোধন হবে। তুমি কি মনে করো সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের পরোক্ষ প্রভাব আছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি। প্রিয় বন্ধুরা, আমি ভৌগোলিক উপাদানের 5টি পরোক্ষ প্রভাব বলছিলাম। তাহলে আমরা একমত হতে পারি যে হ্যাঁ, আমি মনে করি সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের পরোক্ষ প্রভাব আছে। তাহলে এবার পরোক্ষ প্রভাবগুলো কি কি ওইগুলো আমরা বলব। নরগোষ্ঠীর উপর প্রভাব, ব্যক্তিত্বের উপর প্রভাব, তারপরে নীতিবোধের উপরে প্রভাব, রাজনীতির উপরে প্রভাব, এরকম আমরা অপরাধ প্রবণতার উপর প্রভাব, এরকম প্রভাবগুলো আমরা ব্যাখ্যা করে বলতে পারবো যে হ্যাঁ, এইগুলো, এই ভৌগোলিক উপাদানগুলো পরোক্ষ প্রভাব রাখে এবং মানুষের জীবনে এগুলো লক্ষ্য করা যায়। আমাদের উদ্দীপকও তার ইঙ্গিত আছে। সুতরাং আমি মনে করি সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের পরোক্ষ প্রভাব আছে। আজকে অতি সংক্ষেপে তোমাদেরকে উদ্দীপকের আলোকে 4টি প্রশ্নের কথা বললাম। প্রিয় বন্ধুরা, আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে, তোমাদের উপকার হবে। তোমরা যারা এখনও আমাদের ঝাড়গ্রাম কলেজ ফেসবুক পেজের সাথে সংযুক্ত হওনি,
তারা সংযুক্ত হবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ক্লাসটি একবার নয় একাধিকবার শুনবে এবং নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। এবং পরিশেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।